রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণের পর হত্যা মামলার ঘটনায় ১৯ দিনের মাথায় রায় দিয়েছে আদালত। আজকের প্রথম আলো নির্বাচিত খবরের অনুষ্ঠানে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলো ডেপুটি হেড অফ অনলাইন মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। মনিরুল ইসলাম, পল্লবীর শিশু ধর্ষণের ঘটনায় যে মামলা, সে মামলার রায় তো হলো, আমরা অনেক ইতিমধ্যে জেনে গেছি, এবং খুব দ্রুততম সময়ের মধ্যে মাত্র ১৯ দিনের মাথায় এই রায় এলো। এটি কিভাবে সম্ভব হলো? ১৯ দিনের মাথায় রায় হলো, এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কত কার্য দিবস আসলে এখানে লেগেছিল। আমরা দেখেছি এটা আসলে সর্বমোট নিয়ে ৫ কার্য দিবস। বিচারটা সম্পন্ন হয়েছিল ৪ কার্য দিবসে, রায়ের দিন যদি হিসেব করেন তাহলে ৫ কার্য দিবসে এই রায়টা হলো। খুবই দ্রুততম সময়ে, এরকম নজির খুব নাই বাংলাদেশে। আপনি যদি ঘটনাক্রমটা দেখেন তাহলে গত ১৯ মে দুপুরে পল্লবীর ফ্ল্যাট থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়, মরদেহ উদ্ধার করা হয়। তখনই বলা হয়েছিল যে এটা ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটেছে এখানে। ওই দিনই কিন্তু দুই আসামিকে, ওই বাসার যে ভাড়াটিয়া, যে সোহেল রানা এবং স্বপ্না আক্তার, তার স্ত্রী স্বপ্না আক্তার, তাদের দুজন কিন্তু ওই দিনই গ্রেপ্তার করা হয়। তার ৫ দিনের মাথায় ২৪ মে অভিযোগপত্র দেওয়া হয়। তার আগে কিন্তু হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী ওই বাসায় গিয়েছিলেন। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে ৪-৫ দিনের মধ্যে, ৫ থেকে ৭ দিনের মধ্যে এই মামলার বিচার সম্পন্ন হয় বলে তিনি আশা প্রকাশ করছেন। এই বিষয়গুলো ঘটছিল, তার মধ্যে দিয়ে কিন্তু একটা তৎপরতা ছিল, এর মধ্যে বাইরে থেকে বিষয়টি একটি আলোচিত ছিল, সব দিক থেকে দাবি ছিল, অনেকটা হচ্ছে কর্মসূচি ছিল যে এটা আলোড়ন ছিল সারা দেশে। ফলে হচ্ছে গিয়ে সরকারের পক্ষ থেকেও এর তৎপরতা ছিল খুব দ্রুত বিচারের একটা প্রক্রিয়া সম্পন্ন করার। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে ৫ দিনের মধ্যে কিন্তু অভিযোগপত্র দেওয়া হয়। যেদিন চার্জশিট দেওয়া হয় সেদিনই কিন্তু হচ্ছে গিয়ে এই আদালত থেকে হচ্ছে গিয়ে এই যে শিশুর যে ট্রাইব্যুনালের বিচারটা হলো, সেই ট্রাইব্যুনালে কিন্তু মামলা নথি পাঠানো হয়েছে ওই দিন বিকেলেই, এবং ওই দিন বিকেলেই উনি সেটা গ্রহণ করে অভিযোগ গঠনের কিন্তু দিন ঠিক করে দিয়েছিলেন। সেটা ১ জুন, যেটা অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছিল, এবং সেই দিনই কিন্তু অভিযোগ গঠন হয়েছিল। মানে বিচারের আসলে আনুষ্ঠানিকভাবে বিচারের প্রক্রিয়াটা কিন্তু ওই দিন শুরু হয়েছিল। তারপর দিন সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য গ্রহণের দিন আমরা দেখেছি যে ১৬ জন সাক্ষী ছিলেন, ১৭ জন সাক্ষী ছিলেন, তার মধ্যে ১৬ জনের সাক্ষ্য কিন্তু ওই দিনই, প্রথম দিন একদিনই নিয়ে নেওয়া হয়েছিল। আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন জায়গা ছিল ৩ জুন, তারপর সেটা সেদিনই হয়েছিল। তারপর ৪ জুন হচ্ছে যুক্তিতর্ক শুনানি, সেদিন যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছিল। তারপর বলা হয়েছিল যে ৭ জুন রায় হবে। তারপর আমরা ৭ জুন এই রায়টা দেখলাম। তার মানে হিসেব করলে দেখা যাবে যে ৪ কার্য দিবস বা অথবা ৫ কার্য দিবসের মধ্যে এই পুরো মামলাটার কিন্তু বিচারটা সম্পন্ন সম্পন্ন হয়েছে। হয়েছে। এর মধ্যে এই নজির সাম্প্রতিককালে তো দেখা যায় না। বলা হয় হচ্ছে গিয়ে এই অল্প সময়ে ৩ কার্য দিবসে একটা মামলার রায়ের নজির আছে, সেটা হচ্ছে কিন্তু ধর্ষণ বা হত্যা মামলার না, এটা হচ্ছে গিয়ে মাদক মামলার। এর বাইরে যে ১৫ কার্য, মাগুরায় শিশু ধর্ষণের যে ঘটনাটি ঘটেছিল সেটার রায়টা হয়েছিল ১৪ কার্য দিবসে। তো সেই দিক বিবেচনায় গেলে ধর্ষণ এবং হত্যার কাণ্ডের ঘটনায় কোনো মামলায় এত দ্রুত সময়ের রায় কিন্তু সাম্প্রতিক সময়ের মধ্যে সবচাইতে কম সময় বলা যেতে ইতিহাসে পারে। হয়তো ইতিহাসে কিছু কথা। আমরা তো ইতিমধ্যে জানতে পেরেছি যে প্রায় যে মূল অভিযুক্ত যে দুইজন স্বামী স্ত্রী সোহেল রানা ও স্বপ্নাকে, তাদের মৃত্যুদণ্ড হয়েছে। তো আদালত আসলে এই রায়ে তাদের পর্যবেক্ষণে কি বলছে, রায়ে কি বলা হচ্ছে? রায়ের পর্যবেক্ষণ মানে রায়ে আদালত বলেছে হচ্ছে গিয়ে কি এই দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। কি অভিযোগ প্রমাণিত হয়েছে? শিশুটির বিরুদ্ধে বাবারও মামলার অভিযোগ ছিল, তাদেরকে শিশুটিকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি আদালত বলেছে যে মূলত তদন্ত আসামি জবানবন্দি, আসামি কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন আসামি সোহেল রানা। সোহেল রানা। তিনি জবানবন্দি দিয়েছিলেন, তার জবানবন্দি, তদন্ত কর্মকর্তার সাক্ষ্য এবং চিকিৎসকের প্রতিবেদন, এই ৩টি মিলিয়ে সোহেল রানার বিরুদ্ধে, সোহেল রানা যে কাজটি করেছেন এবং কোন সময় করেছেন সেটা কিন্তু আদালত বলেছে যে সকালের একটা সময়ে এই ধর্ষণ এবং হত্যাকাণ্ড সংঘটিত করেছিলেন, সেটা প্রমাণিত হয়েছে। সেই জন্য সোহেল রানাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাহলে তার স্ত্রী স্বপ্না আক্তারকে কিন্তু একই দণ্ড দেওয়া হয়েছে। তাহলে স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগটা কি? তো ইনি এই যে ধর্ষণ, হত্যাকাণ্ড এবং সেই সঙ্গে এরপর স্বামীকে পালাতে সহায়তা করা, এই ৩টা অভিযোগ হচ্ছে স্বপ্না আক্তার সংগঠিত করেছেন। যেই কারণে তাকে আদালত বলেছে রায় যে তিনি এই হত্যাকাণ্ড বা ধর্ষণ বাধা দিতে পারতেন, প্রতিরোধ করতে পারতেন, তিনি তা না করে সহায়তা করেছেন, সেই কারণে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দুজনকেই মৃত্যুদণ্ডের পাশাপাশি কিন্তু জরিমানা করা হয়েছে। একজনকে হচ্ছে ৫ লাখ টাকা, সোহেল রানা, তাকে ৫ লাখ টাকা, এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আচ্ছা, মনিরুল ইসলাম, এই হত্যাকাণ্ডের পর আমরা দেখেছিলাম শিশুটির বাবা গণমাধ্যমের কাছে বলেছিল যে তিনি আসলে কোনো বিচার চান না, বিচার হচ্ছে না। তো এখন আজকে এই রায়ের পর তার প্রতিক্রিয়া কি জানা গেল? তিনি কি আসলে রায়ে সন্তুষ্ট কিনা? হ্যাঁ, তিনি যেটা বলেছেন যে হচ্ছে গিয়ে যে রায়টা হয়েছে, দ্রুততম সময়ে বিচার হয়েছে, দ্রুততম সময়ে রায় হয়েছে, এবং আসামিদের সর্বোচ্চ সাজা হয়েছে, সেই জায়গা থেকে তিনি রায় সন্তুষ্ট। তিনি এটাও বলেছেন যে আমরা কাঙ্ক্ষিত রায় পেয়েছি। তবে এর সঙ্গে তিনি আবার বলেছেন যে হচ্ছে কি আমরা এই রায়টি দ্রুত কার্যকর দেখতে চাই। আর
রাষ্ট্রপক্ষের আইনজীবী যিনি ছিলেন তিনি বলছেন তারা এই রায়ে সন্তুষ্ট। সন্তুষ্ট হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আসামি পক্ষের পক্ষ থেকে আসলে কি কিছু জানা গেছে কিনা বা তাদের প্রতিক্রিয়া কি ছিল দেখুন এই রায়ের এখানে পরে? আসামি যেটা বলছেন, আসামি কিন্তু হচ্ছে গিয়ে যখন বিচারের সম্মুখীন তখন নিজেকে হচ্ছে গিয়ে দুজন আসামি নিজেকে, একজন বলেছিলেন স্বপ্না আক্তার বলেছিলেন তিনি এ ঘটনায় নির্দোষ, অভিযোগ ঘটনার শুনানির সময় বলেছিলেন। আর সোহেল রানা বলেছিলেন হচ্ছে গিয়ে তিনি তার দোষ আছে, কিন্তু তিনি আরেকটি নাম বলেছিলেন, ডলার নামে একজনের নাম, যে উনিও হচ্ছে গিয়ে জড়িত। জড়িত এবং তিনি একা দোষী নন, আরও একজন দোষী আছেন যিনি বিচারের আওতার বাইরে রয়ে গেছেন, এটা তার দাবি ছিল। কিন্তু ওটা হচ্ছে গিয়ে আদালতে হচ্ছে গিয়ে এটা প্রমাণিত হয়নি, বোঝা যাচ্ছে, রায় দেখে বোঝা যাচ্ছে। তো আদালত যেটা বলেছে আসামি পক্ষের, তো এইখানে এই মামলায় ঢাকা আইনজীবী সমিতির হচ্ছে সিদ্ধান্ত ছিল তারা এই আসামিটির পক্ষ অবলম্বন করবেন না। ফলে আসামি পক্ষে হচ্ছে রাষ্ট্রনিযুক্ত একজন আইনজীবী ছিলেন, তার নাম হচ্ছে গিয়ে মুসা কালিমুল্লাহ। তো মুসা কালিমুল্লাহ যেটা বলেছেন তিনি হচ্ছে গিয়ে একটা মানে সাধারণত আমরা আসামি পক্ষের যেই প্রতিক্রিয়াটা দেখি সেই প্রতিক্রিয়াটা হচ্ছে গিয়ে আমরা রায় সন্তুষ্ট নেই, আমরা রায় সংক্ষুব্ধ, আমরা এটা আপিল করব। আপিল করব। কিন্তু তিনি হচ্ছে গিয়ে ব্যতিক্রমী প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি বলেছেন যে সোহেল রানা আসামি 10 স্বীকার করে জবানবন্দি দিয়েছেন যেহেতু, এবং আদালত তার ভিত্তিতে এবং সাক্ষ্য তথ্য প্রমাণের ভিত্তিতে যে রায় দিয়েছে সেই রায়ে তারা ন্যায় বিচার হয়েছে। তো ফলে এটা কিন্তু এখন উজ্জ্বল হয়ে গেল যে আসামি পক্ষের যদিও আপিল করার সুযোগ আছে চেষ্টা করবেন কিনা, কি করবেন কিন্তু না। আসামি পক্ষের আইনজীবীর প্রতিক্রিয়া ছিল যে তারা ন্যায় বিচার হয়েছে। আচ্ছা, আচ্ছা। মনিরুল ইসলাম, আমরা দেখলাম যে রায় তো হয়ে গেল, বিচারিক রায় হয়ে গেল। আসলে এর পরের ধাপগুলো কি? এখন আসলে আপিল হবে কিনা বা এরপরে আসলে কি ধাপে আগাবে এই রায়টা? যেটা আমি বলছিলাম যে হচ্ছে আসামি পক্ষের রায় হওয়ার পর আসামি পক্ষের যদি সংক্ষুব্ধ হয় তাহলে তারা প্রথমেই বলে তারা আমরা আপিল করবো, সেই প্রতিক্রিয়া আমরা এখানে দেখিনি। তো সাধারণত এই যে ট্রাইব্যুনাল বা হচ্ছে কি আদালতের এই যে বিচারিক আদালতের এই রায়টা হচ্ছে গিয়ে রায় যাই হোক না কেন সেটা সংক্ষুব্ধ পক্ষ হাইকোর্টে যেতে পারে, হাইকোর্টে হচ্ছে গিয়ে আপিল করবে। আপিল করলে সেখানে যেটা হবে, সে হাইকোর্টে একটা রায় হবে, সেই রায়ের পরে যেটা হবে সেই রায়ের বিরুদ্ধে আবার আপিল করার সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে পারে সেই রায়ের আপিল বিভাগে। তো এখানে হচ্ছে যেটা হচ্ছে গিয়ে আপিল যদি নাও করেন, কিন্তু যেহেতু এটার মৃত্যুদণ্ড আছে, মৃত্যুদণ্ড হচ্ছে গিয়ে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য এটা হচ্ছে গিয়ে হাইকোর্টে যাবে। হাইকোর্টে এটা ডেথ রেফারেন্স হিসেবে যাবে, হাইকোর্টে হচ্ছে গিয়ে এটা শুনানি হবে, শুনানির পর হচ্ছে গিয়ে হাইকোর্ট এই মৃত্যুদণ্ড অনুমোদন করবে যদি আপিল নাও হয়। আর যদি আপিল হয়, ডেথ রেফারেন্স এবং হাইকোর্টের আপিলের শুনানি একই সঙ্গে চলবে। তার মানে হাইকোর্টের একটা সিদ্ধান্তের বিষয় আছে। তো এইটা হচ্ছে কবে নাগাদ হবে এটা আমরা দেখি। কোনো সময়সীমা আছে কিনা আসলে এটা? এরকম কোনো সময়সীমা বেঁধে দেওয়া নেই, কিন্তু যেটা আমাদের আইনমন্ত্রী আজকে এই রায়ের পর প্রতিক্রিয়ায় যিনি বলেছেন তিনি আশা করছেন যে 15 দিনের মধ্যে হচ্ছে গিয়ে আপিল বিভাগে এটার বিচার শুরু হওয়ার হবে। যদিও এটা সরকারের এখতিয়ার না, এটা পুরোপুরি আদালতের এখতিয়ার, উচ্চ আদালতের এখতিয়ার কীভাবে এটা হবে। তো তিনি আশা করছেন যে এটা 15 দিনের মধ্যে শুনানি শুরু হবে। এখানে হচ্ছে যেহেতু এটি ডেথ রেফারেন্সের শুনানির জন্য একটা পেপার বুক তৈরি হবে, এই পেপার বুক এই সময় 1 সপ্তাহের মধ্যে হয়ে যায় বলে তিনি আশাবাদী। তো তিনি আশা করছেন যে উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে, গুরুত্ব দিয়ে দেখার পর এই মামলাটা হচ্ছে গিয়ে হাইকোর্টে আপিল অথবা ডেথ রেফারেন্সের শুনানি এই 15 দিনের মধ্যে শেষ হবে। যদি 15 দিনের মধ্যে শেষও হয়ে যায় তাও কিন্তু শেষ না। এরপরে যদি হচ্ছে কি কোনো সংক্ষুব্ধ পক্ষ হচ্ছে আপিল করে, সেটা হচ্ছে কি আপিল বিভাগে যাবে, আপিল বিভাগ একটা সিদ্ধান্ত আসবে, চূড়ান্ত রায় আসবে। তা সেখানেও কিন্তু শেষ হবে না বিষয়টি, কিন্তু কারণ এটার হচ্ছে আপিল বিভাগের চূড়ান্ত রায়ও রিভিউ করার সুযোগ আছে। আপিল বিভাগ যদি হচ্ছে কি ওইটা যদি রিভিউ আবেদন করা হয়, তো আপিল বিভাগ এটা হচ্ছে কি পুনরায় হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আবার শুনবে, শোনার পর হচ্ছে গিয়ে তারপর একটা চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। সেখানেও শেষ না, মানে কার্যকরের ক্ষেত্রে। কারণ হচ্ছে গিয়ে তখন যদি হচ্ছে গিয়ে আসামি পক্ষ যদি প্রাণদণ্ড যদি থাকে, তাহলে হচ্ছে গিয়ে আসামি পক্ষের রাষ্ট্রপতির প্রতির কাছে হচ্ছে গিয়ে ক্ষমা ভিক্ষা চাওয়ার একটা সুযোগ কিন্তু প্রাণ আছে, ভিক্ষা চাওয়ার একটা। প্রাণ ভিক্ষা চাওয়ার একটা সুযোগ আছে। তো সেটা তারা করতে সুযোগ পাবেন। সেটা যদি তারা করেন, তাহলে রাষ্ট্রপতি যদি অনুমোদন না করেন বা এটাকে হচ্ছে সায় না দেন, তাহলে তারপর কারা কর্তৃপক্ষ যদি প্রাণদণ্ডের রায়টা যদি বহাল থাকে, তাহলে সেই সিদ্ধান্ত কার্যকরটা করতে পারবে কারা কর্তৃপক্ষ, তার আগে কিন্তু না। ফলে একটা দীর্ঘ এখন সময় দীর্ঘ একটা আছে, প্রক্রিয়ার একটা বাকি আছে। প্রক্রিয়া আছে। যদিও এই বিষয়টা হচ্ছে গিয়ে আবার আপিল বিভাগে এই রায় থাকবে কিনা সে নিয়েও প্রশ্ন আছে, কারণ অনেকেই বলছেন এটা বিষয় খুব দ্রুততম সময়ে বিচার হয়েছে, সবকিছু খুলিনারি বিষয়গুলো হচ্ছে কি এক ধরনের চাপ ছিল, মানুষের চাওয়া ছিল, সেই রকমের জনচাপের মধ্যে হচ্ছে কি যদি এই রায়টা হয়ে যায় আপিল বিভাগে হচ্ছে গিয়ে আবার এটা পুনর্মূল্যায়িত হওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে হচ্ছে কি অনেক সময় আমরা দেখেছি যে এই ধরনের আদালতে মৃত্যুদণ্ডের রায়গুলো হচ্ছে কি হাইকোর্টে গিয়ে টেকে না, এই ধরনের নজিরও আমাদের সামনে আছে। তো সেটা এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না, সেটা হচ্ছে গিয়ে হাইকোর্টে আসলে এটা কীভাবে তোলা হয়, কীভাবে দেখা হয়, তো বিচারকরা সেটা দেখেই তারপর হচ্ছে গিয়ে নিশ্চয়ই পরবর্তী রায়টা আসবে, হাইকোর্টের রায়। ধন্যবাদ মনিরুল ইসলাম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার মামলার রায় নিয়ে এবং এর পরবর্তী ধাপগুলো কী হবে সেই বিষয়গুলো আমরা জানলাম।
আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।